আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাওয়ালা ছেলে গল্পের 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। বুকের ভেতরটা কেমন যেন খসখস করতে লাগলো। পকেটে মাত্র কিছু টাকা আছে। আরিশা আমাকে এই অবস্থায় ফেলে চলে যাবে আমি ভাবতেও পারিনি। তারপর একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসলাম। তারপর কলিং বেল দিতেই আন্টি দরজা খুলে দিলেন। আমাকে দেখে উনি কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার এত দেরি হলো যে? আরিশা তো অনেক আগেই চলে এসেছে। ও তো বললো তুমি নাকি আরো পরে আসবে। আমি আমতা আমতা করে মিথ্যা বললাম, আসলে আন্টি আমার একটা এক্সট্রা ক্লাস ছিল, তাই আরিশাকে বলছি ও যেন চলে আসে। শুধু শুধু আমার জন্য কেন দাঁড়িয়ে থাকবে? আন্টি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে ভেতরে আসো, হাত মুখ ধুয়ে নাও। আমি ভিতরে ঢুকে এদিক ওদিক তাকালাম, কিন্তু আরিশাকে কোথাও দেখতে পেলাম না। বুঝলাম ও নিজের রুমে দরজা বন্ধ করে বসে আছে। আমি সোজা আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলাম। আন্টি আমাদের দুজনের জন্য খাবারের ব্যবস্থা করলেন। আন্টি আরিশার রুমের সামনে গিয়ে কয়েকবার ডাকলেন, আরিশা খাবার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি আসো। ভিতর থেকে আরিশার খুব গম্ভীর গলা শোনা গেল। আরিশা বলল, আম্মু আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও, আমি এখন আসবো না। আন্টি একটু চিন্তিত হয়ে আমার দিকে তাকালেন। আমি কোনো মতে মাথা নিচু করে খাবার শেষ করলাম। বুঝতে পারছি তানিয়ার সাথে কথা বলাটা ও একদমই সহজভাবে নিতে পারেনি। খাবার শেষে আমি নিজের রুমে চলে আসলাম। বিকেলে ভাবলাম ছাদে গেলে হয়তো আরিশার সাথে দেখা হবে। ছাদে গিয়ে দেখি আরিশা রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আমি পা টিপে টিপে ওর কাছে যেতেই ও ঘুরে তাকালো। আমাকে দেখা মাত্রই ও এক মুহূর্ত দেরি না করে গটগট করে নিচে চলে গেল। রাতেও পড়তে আসার কথা থাকলেও এলো না। আমি একা বসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে ভাবলাম, আরিশা যদি এভাবে আমাকে ইগনোর করতে থাকে তবে আঙ্কেল আন্টি খুব দ্রুতই বুঝে যাবেন আমাদের মাঝে কিছু একটা হয়েছে। আর তারা যদি ভাবেন আমি তাদের মেয়ের সাথে কোনো অন্যায় করেছি, তবে হয়তো এই আশ্রয় আর পড়াশোনার স্বপ্ন সবই এক নিমিষে শেষ হয়ে যাবে। পরের দিন সকালে আবার বুকটা দূর কাঁপছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করে নিলাম, কিন্তু মনের ভিতরে সেই অস্থিরতা কাটছেই না। নিচে নামতেই দেখলাম আরিশা নাস্তার টেবিলে বসে আছে। আমাকে দেখেও না দেখার ভান করে আন্টির সাথে কথা বলতে লাগলো। আমি ওর পাশে গিয়ে বসলাম, খুব নিচু স্বরে বললাম, গুড মর্নিং আরিশা। ও কোনো উত্তর দিল না, যেন আমি সেখানেই নেই। ও দ্রুত নাস্তা শেষ করে আন্টিকে বলল, আম্মু আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বের হলাম। আমি দ্রুত খেয়ে ওর পিছু পিছু বের হলাম। সাধারণত ও নিজেই আমাকে গাড়িতে উঠতে বলে, কিন্তু আজও সরাসরি ড্রাইভিং সিটে বসে স্টার্ট দিল। আমি গাড়ির জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। ও একবারও আমার দিকে না তাকিয়েই গাড়ি চালিয়ে বের হয়ে গেল। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। রাস্তার ধারে ধুলোবালি যেন আমার স্বপ্নের উপর এসে পড়লো। অবশেষে একটা বাস ধরে অনেক কষ্টে কলেজে পৌঁছালাম। ক্লাসরুমে ঢুকে দেখলাম আরিশা তার বন্ধুদের সাথে হাসাহাসি করছে। আমি চুপচাপ গিয়ে পেছনে গিয়ে বসলাম। আরিশা তবুও কিছু বলল না। পুরোটা ক্লাস আমার কাছে নরকের মতো মনে হলো। লেকচারের একটা শব্দ মাথায় ঢুকছিল না। বারবার আর চোখে আরিশার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু পুরোটা সময় এমন ভাবে থাকলো যেন আমি ওর ক্লাসের কেউই নই। কলেজ শেষ হওয়ার পর আমি ভাবলাম হয়তো এবারও আমাকে গাড়িতে নেবে, কিন্তু ও তার বন্ধুদের নিয়ে আড্ডা দিতে দিতে পার্কিং লটের দিকে চলে গেল। আমি গেটের কাছে দাঁড়িয়ে রইলাম। ও গাড়ি নিয়ে যখন আমার পাই দিয়ে যাচ্ছিল, একবারের জন্য ব্রেক কষলো না। আমি একরাশ অপমান আর কষ্ট নিয়ে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্লাস, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন বিরাট সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। বাসায় পৌঁছাতে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। কলিং বেল দিতেই আন্টি দরজা খুললেন, কিন্তু আমার বিধ্বস্ত চেহারা দেখে অবাক হয়ে বললেন, কি হয়েছে রাকিব, তুমি কি হেঁটে আসলে? আরিশা কোথায়? আমি বললাম, কেন আন্টি, আরিশা ফেরেনি? আন্টি বলল, কই না তো। আমি মিলান হেসে বললাম, তাহলে ও বোধহয় বান্ধবীদের সাথে লাইব্রেরিতে গিয়েছে। আমি ভাবলাম হেঁটে আসি, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিল। আমি ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আন্টিকে বললাম আমি খেয়ে এসেছি।
মিথ্যা কথা বলেই বিকালে একটু শুয়ে পড়লাম। ঘুম যখন ভাঙলো, ঘরের ভিতরে একটু অন্ধকার আর আবছা আলো, মনে হয় সন্ধ্যা হয়ে এসেছে। চোখ মেলতেই বুকের উপরে একটা ভারী কিছু অনুভব করলাম। প্রথমে ভাবলাম হয়তো হাতের উপর হাত রেখে ঘুমিয়েছি, কিন্তু পরক্ষণে একরাশ মিষ্টি সুবাস আমার নাকে এসে ধাক্কা দিল। ঝাপসা চোখে নিচের দিকে তাকাতেই আমার হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। একই দেখছি আমি, আরিশা ও আমার বুকের উপর মাথা রেখে গুটিসুটি মেরে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। ওর এক হাত আমার বুকের উপর রাখা। ঘুমন্ত অবস্থায় ওকে কতটা মাসুম আর স্নিগ্ধ লাগছে, কিন্তু সেই সৌন্দর্য দেখার মতো মানসিক অবস্থা আমার তখন ছিল না। আমার সারা শরীর কাঁপতে শুরু করলো, কপালে বিন্দু বিন্দু ঘাম জমলো। মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, এই মুহূর্তে যদি আঙ্কেল বা আন্টি দরজা ঠেলে ভিতরে ঢোকেন তবে আমার কি হবে? আমি যে আশ্রয় পেয়েছি, যে পড়াশোনার স্বপ্ন দেখছি, সব এক নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে। আঙ্কেল ভাববেন আমি ওনার বিশ্বাসের অমর্যাদা করছি। আতঙ্কে আজ দিশেহারা হয়ে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। আমি আরিশাকে দুই হাতে সজোরে একটা ধাক্কা দিয়ে বিছানার ওপর পাশে ফেলে দিলাম, আর আমি বিছানা ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালাম। চিৎকার করে বলে উঠলাম, আরিশা, এ কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? আরিশার ঘুম এক নিমিষেই উঠে গেল। ও ফ্যাল করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলো, যেন ও নিজেও বুঝতে পারছে না ও এখানে কিভাবে এলো। কিন্তু কয়েক মুহূর্ত পরেই আরিশার চোখে জল টলমল করে উঠলো। আমি আবার বললাম, তুমি জানো এটা জানলে আঙ্কেল আমাকে জ্যান্ত কবর দেবে। আমাকে কি বাড়ি ছাড়া করতে চাও? আরিশা কোনো কথা বলল না, ও ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি শুধু অবাক হয়ে দেখছিলাম আরিশা এগুলো কি করছে। কিন্তু আরিশা আবারও আমাকে অবাক করে দিয়ে আবারও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো। এবারও আগের চেয়ে বেশি শক্ত করে আমার বুকে মাথা রাখলো। আমি পাথরের মতো জমে গেলাম। আমার দুই হাত তখন বাতাসে ভাসছে। ওকে সরানোর সাহস বা শক্তি কোনোটাই যেন পাচ্ছিলাম না। আমি তোত্তাতে বললাম, আরিশা ছাড়ো, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আরিশা এবার ফুপিয়ে কেঁদে উঠলো। ওর কান্নায় আমার শার্টের বুক ভিজে যাচ্ছিল। ও আরো শক্ত করে আমাকে পেঁচিয়ে ধরে ভাঙা গলায় বলল, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি সত্যিই পাগল হয়ে গেছি। তুমি জানো না এই 2 দিন তোমার সাথে কথা না বলে আমার ভিতরটা কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। আমি বিড়বিড় করে বললাম, কিন্তু কেন, আমি কি করেছি? আরিশা মাথা তুলে আমার চোখের দিকে তাকালো। ওর চোখ দুটো লাল হয়ে গেছে। ও বলতে শুরু করলো, সেই দিন তানিয়ার সাথে তোমাকে কথা বলতে দেখে আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ড কেউ ছিঁড়ে নিচ্ছে। আমি সহ্য করতে পারছিলাম না যে অন্য কোনো মেয়ে তোমার দিকে ওভাবে তাকাবে। আমি জানি না কখন থেকে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি রাকিব, পাগলের মতো ভালোবাসি। আরিশার মুখে এই কথা শুনে আমার মাথাটা বনবন করে ঘুরতে লাগলো। আমি জানালার গ্রিলটা ধরে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। ও আবার বলল, আমি ভেবেছিলাম কথা না বলে নিজেকে সামলে নিব, কিন্তু পারলাম না। তোমাকে কষ্ট দিতে গিয়ে আমি নিজেই শেষ হয়ে যাচ্ছিলাম। আমি আর এভাবে থাকতে পারবো না। আই লাভ ইউ রাকিব, আই লাভ ইউ সো মাচ বলে আরিশা আরো শক্ত করে আমার শার্টটা খামচে ধরলো। আমি এখন আরিশাকে কি বলবো বুঝতে পারছি না। ওর মুখটা আমার বুকের সাথে মিশিয়ে দিয়ে ও আবার বলল, চুপ করে আছো কেন? আমি জানি তুমিও আমাকে ঘৃণা করো না, বলো তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কোনো মতে শ্বাস নিয়ে বললাম, আরিশা প্লিজ শান্ত হও। তুমি যা করছো আর যা বলছো তা আমার কল্পনার বাইরে। আমি এই বাড়িতে আশ্রিত। আঙ্কেল আমার জন্য যা করছেন তার বিনিময়ে আমি যদি তার মেয়ের সাথে এমন সম্পর্কে জড়াই, তিনি কি ভাববেন? আমার নিজের কাছে নিজেরই অপরাধী মনে হচ্ছে। আরিশা এবার মাথা তুলে সরাসরি আমার চোখের দিকে তাকালো। তারপর ও জেদ ধরে বলল, আমি কিছুই শুনতে চাই না। আব্বু কি ভাববেন বা সমাজ কি বলবে সেটা পরের কথা। আমি শুধু জানতে চাই তোমার মনের কথা। বলো তুমি এখনই, আমার চোখের দিকে তাকিয়ে বলো যে তুমি আমাকে ভালোবাসো। আমি আমতা করে বললাম, আরিশা আমাকে একটু ভাবতে দাও, সময় দাও প্লিজ। আরিশা বলল, না, এক মুহূর্ত না। আরিশা যেন আরো বেশি মরিয়া হয়ে উঠলো। ওর 2 হাত আমার গলার 2 পাশে পেঁচিয়ে দিয়ে নিজেকে আরো কাছে টেনে নিল। তারপর বলল, তোমাকে এখনই বলতে হবে। যতক্ষণ না তুমি আই লাভ ইউ টু বলছো ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। আমি দেখলাম আরিশা সত্যি জেদ ধরে বসেছে। ওর পাগলামো আজ সীমানা ছাড়িয়ে গেছে। ঘরের আবছা অন্ধকারে আরিশার মুখটা অসম্ভব মায়াবী আর করুণ লাগছিল। আমার পরক্ষণই মনে হলো, যে মেয়েটি আমার মরে যাওয়া স্বপ্নগুলোকে বাঁচিয়ে তুলেছে তাকে আমি কিভাবে ফিরিয়ে দিব।
আমি এক দীর্ঘশ্বাস ফেলে আরিশার ভেজা গাল দুটো নিজের দুই হাতের তালুতে তুলে নিলাম। খুব শান্ত আর গভীর গলায় বললাম, তুমি খুব জেদি আরিশা। ঠিক আছে, আমি তোমার কাছে হার মানলাম। আমি চাইলেও তোমাকে অবহেলা করতে পারবো না। সত্যি বলতে আমিও তোমাকে ভালোবাসি আরিশা, অনেক বেশি ভালোবাসি। কথাটা শোনা মাত্রই আরিশার মুখে এক টুকরো হাসি ফুটে উঠলো। ও যেন বিশ্বাসই করতে পারছিল না যে আমার মুখ থেকে এই কথাটা শুনলো। আরিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আবদার করলো, প্লিজ আবার বলো। আমি মুচকি হেসে আরিশার খুব কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, আই লাভ ইউ টু আরিশা। মুহূর্তে আরিশা নিজেকে সামলাতে পারলো না। ও এক ঝটকায় আমার ঠোঁট নিজের ঠোঁটে চেপে ধরলো। আরিশার এমন আচমকা কাণ্ড দেখে আমি আরিশার ঠোঁটে ঠোঁট রাখা অবস্থায় চোখ বড় বড় করে বললাম। আরিশার এই আকস্মিকভাবে ঠোঁটের স্পর্শে আমার পুরো শরীর যেন কারেন্ট হয়ে গেল। মুহূর্তের জন্য আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। ওর ঠোঁটের উষ্ণতা আর পাগলামি মিশানো সেই চুমুতে আমার দম বন্ধ হওয়ার জোগাড়। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এক জোরে আছাড় খাচ্ছে, যেন মনে হচ্ছে পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসবে। আমি অস্ফুট স্বরে একটা শব্দ করলাম, চেষ্টা করলাম, কিন্তু আরিশা আমাকে কোনো সুযোগই দিচ্ছে না। ওর এই ভালোবাসার কাছে আমি যেন পুরোপুরি অসহায়। কয়েক সেকেন্ড পর আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওকে আলতো ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। হাঁপাতে হাঁপাতে আমি বললাম, আরিশা প্লিজ, তুমি পাগল হয়ে গেছো। আচমকা কেউ এমন করে, কেউ দেখে ফেললে আজই আমার সেই দিন হবে এই বাড়িতে। আরিশার ঠোঁটে এখন একটা বিজয়ের হাসি লেগে আছে আর চোখে নেশাতুর এক মায়া। ও আবার আমার দিকে এগোতে চাইলে আমি দ্রুত সরে গিয়ে দরজার কাছে দাঁড়ালাম। তারপর বললাম, না আরিশা, আর এক মুহূর্ত না, দোহাই তোমার, এখন যাও। আন্টি যে কোনো সময় চলে আসতে পারে, প্লিজ। আরিশা মুচকি হেসে ওড়নাটা ঠিক করে নিল। ও ধীর পায়ে দরজার দিকে এগিয়ে এসে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না আমার ভিতু রাজকুমার, মাত্র তো শুরু। বলেই ও এক পলক আমার দিকে তাকিয়ে দ্রুত নিজের রুমে চলে গেল। আমি দরজাটা লাগিয়ে দিয়ে খাটের উপর ধপ করে বসে পড়লাম। আমার হাত পা এখনো কাঁপছে। আয়নায় নিজের চেহারা দেখে নিজেই চমকে গেলাম। দেখলাম পুরো মুখ লাল হয়ে আছে। আমি যেন বুঝতেই পারলাম না আমার উপর দিয়ে কি বয়ে গেল। রাতে খাওয়ার জন্য আন্টি ডেকে গেল, তাই আমি চুপচাপ ডাইনিং টেবিলে সবার সাথে খেতে বসলাম। আঙ্কেল আর আন্টি স্বাভাবিকভাবেই কথা বলছেন। কিছুক্ষণ পর আরিশাও খেতে চলে আসলো। আরিশা আমার ঠিক উল্টো দিকে বসে পড়লো। ও খুব আয়েশ করে মুরগির রোস্ট খাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। একটু পর আরিশা মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি মনে মনে ভাবলাম, ব্যাপারটা কি, কিছুতে একটা গন্ডগোল আছে। হঠাৎ টেবিলের নিচে আমি একটা নরম স্পর্শ অনুভব করলাম। চমকে উঠে আমার হাত থেকে চামচটা প্লেটে পড়ে টুং করে একটা শব্দ হলো। আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, কি হলো রাকিব, শরীর কি খারাপ লাগছে? আমি বললাম, না না আঙ্কেল, আসলে হাত থেকে ফসকে গেছে। আমি নিচের দিকে তাকিয়ে দেখি আরিশা তার পায়ের পাতা দিয়ে আমার পায়ের উপর স্পর্শ করে দিচ্ছে। আমি চোখ বড় বড় করে ওর দিকে তাকালাম, ইশারায় নিষেধ করলাম, কি করছে এইসব, আঙ্কেল দেখে ফেলবেন। কিন্তু কে শোনে কার কথা? আরিশা তো থামলোই না, বরং আরো এক ধাপ এগিয়ে গেল। এবারও টেবিলের নিচ দিয়ে ওর পা আমার হাঁটুর উপর তুলে দিল। আমি ভয়ে কুকড়ে গেলাম। আন্টি তখন আমাকে ডাল তুলে দিচ্ছেন, আর ওইদিকে আরিশা নো রিয়াকশন মুখ বজায় রেখে আঙ্কেলের সাথে ভার্সিটির গল্প করছে। আমার অবস্থা এমন যে না পারছি কিছু বলতে আর না পারছি সইতে। কপালে ঘাম জমে আছে আমার। আমি ইশারায় বারবার ওকে বলছি পা সরাতে। ও উল্টো গাল টিপে হাসছে আর দুষ্টুমি করে চোখের পলক ফেলছে। এক সময় ও টেবিলের নিচে আমার পায়ের উপর বেশ জোরে চাপ দিল। আমি ব্যথায় আর ভয়ে প্রায় চিৎকার করে দিচ্ছিলাম, কিন্তু কোনো মতে সেটাকে কাশিতে রূপান্তর করলাম। আন্টি সাথে সাথে বলল, ওমা কি হলো রাকিব তোমার? আরিশা, ওকে এক গ্লাস পানি দে তো। আরিশা উঠে দাঁড়ালো পানি আনতে। যাওয়ার সময় আমার পিঠের উপর দিয়ে ওর হাতটা এমন ভাবে বুলিয়ে নিয়ে গেল যে আমার মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, এই মেয়ে তো আমার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। খাওয়া শেষে কোনো মতে নিজের রুমে ঢুকে দরজাটা টেনে দিয়ে হাঁপ ছাড়লাম। ভাবলাম আজকের মতো রক্ষা পেলাম, কিন্তু কিছুক্ষণ পরেই দরজায় খুব মৃদু টোকা পড়লো। বুকটা ধক করে উঠলো। দরজা খুলতেই দেখলাম আরিশা দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা জলের গ্লাস। আমি বললাম, আরিশা আবার কেন? প্লিজ যাও, আঙ্কেল পাশের রুমে আছে। আরিশা দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়লো এবং ভিতর থেকে লক করে দিল।
আমি ভয়ে ছিটিয়ে গেলাম। আমি আবার বললাম, আরিশা প্লিজ যাও। আরিশা বলল, এই এত যাও যাও করো কেন? ধুর, তুমি বড্ড বেশি ভীতু, এত ভয় পেলে চলে? আমি তো তোমাকে পানি দিতে এলাম, আমার হবু বরটা ঠিক আছে কিনা তা দেখতে এলাম। আমি ওর হাত ধরে বললাম, আরিশা আমি সিরিয়াসলি বলছি, আমি ঠিক আছি, এখন যাও। আরিশা একটু গম্ভীর হলো, তারপর ভুরুকুসকে বলল, ঠিক আছে যাচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? যা বলবে তাই করব, শুধু এখন যাও। আরিশা আমার একদম কাছে এগিয়ে এলো, ওর নিঃশ্বাসের তাপ আমি অনুভব করতে পারছি। ও আমার শার্টের কলারটা ধরে টেনে নিজের দিকে নামিয়ে আনলো, তারপর বলল, শর্ত হলো দুটি। এক, এখন আমাকে খাওয়ার পর একটা মিষ্টি দিতে হবে। আমি বললাম, মানে? আরিশা বলল, মানে একটা কিস দিতে হবে। আর দুই, কাল ক্লাস শেষে আমাকে নিয়ে সারাদিন বাইরে ঘুরতে যেতে হবে, কোনো বাহানা চলবে না। আমি অবাক হয়ে চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইলাম। অবাক হয়ে হা করে তাকিয়ে আরিশাকে বললাম, আরিশা তুমি? আরিশা বলল, কি হলো? দেরি হচ্ছে কিন্তু। ঠিক আছে দেরি করো, সমস্যা নেই। আমিও এখান থেকে নড়ছি না। আমি ওর মিষ্টি হুমকিতে ধরাশায়ী হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম আরিশার এই জেদের কাছে হার মানা ছাড়া আমার আর কোনো উপায় নেই। আরিশা জেদ ধরলে সেটা না করে ছাড়ে না, এই কয়েকদিনে আমি তা ভালো করেই বুঝে গেছি। তাই ওর মায়াবী চাউনি আর মিষ্টি জেদের কাছে আমি হার মানলাম। আমি চারপাশে একবার তাকিয়ে নিশ্চিত হলাম দরজাটা ভালো করে লাগানো আছে কিনা। তারপর খুব শান্ত মনে আরিশার কাছে এগিয়ে গেলাম। আমার হৃৎপিণ্ডের শব্দ আমি নিজেই স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি ধীর হাতে ওর মুখটা আলতো করে ধরলাম। আরিশা যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। ওর চোখ দুটো বন্ধ করে ফেললো। আমি আলতো করে ওর কপালে এবং ঠোঁটে ভালোবাসার সেই পরশ এঁকে দিলাম। মুহূর্তের মধ্যে আরিশা লজ্জায় লাল হয়ে গেল। ও যেন আশা করেনি আমি সত্যি সত্যি ওর শর্ত পূরণ করব। ও ঝটপট আমার বুকে মুখ লুকিয়ে ফেললো। ওর লাজুক হাসি আর শরীরের কাঁপুনি আমার বুকেও শিহরণ জাগিয়ে তুললো। আমি ওর চুলে হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে বললাম, শর্ত তো পূরণ হলো, এবার যাও আরিশা, কেউ দেখে ফেললে সব শেষ হয়ে যাবে। আরিশা আমার বুক থেকে মাথা তুলে ওর সেই মায়াবী হাসিটা দিয়ে বলল, উফ যাচ্ছি, কিন্তু কালকের কথাটা যেন মনে থাকে, কাল ক্লাস শেষে কিন্তু শুধুই আমাদের সময়। বলেই ও এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি দরজার পাশে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইলাম। তারপর টেবিলে রাখা জলের গ্লাসটা এক নিঃশ্বাসে ঢকঢক করে খেয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। আয়নার নিজের লাল হয়ে যাওয়া মুখটা দেখে মনে মনে ভাবলাম, এই মেয়ে তো আমাকে মেরেই ফেলবে। আর কোনো কিছু না করে ধপাস করে খাটে শুয়ে পড়লাম। কখন ঘুম ধরেছে জানি না। পরের দিন সকালে ঘুম ভাঙলো। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলাম আরিশা নীল রঙের একটা শাড়ি পরেছে, যাতে ওকে অমায়িক সুন্দর লাগছে। আঙ্কেল আন্টির সাথে নাস্তা সেরে আমরা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতে আজ আরিশা সারাক্ষণই গুনগুন করে গান গাইছে আর চোখে আমার দিকে তাকিয়ে হাসছে। ভার্সিটিতে পৌঁছে একসাথে ক্লাসে গিয়ে ক্লাস করলাম। ক্লাস শেষ করে আমি করিডোরে দাঁড়িয়ে আছি, আরিশার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখলাম সেই দিনের সেই মেয়েটি তানিয়া আবার আমার দিকে আসছে। তানিয়াকে দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল। আমার ভেতরটা ভয়ে কুকড়ে উঠলো। মনে মনে ভাবলাম, সর্বনাশ, আজ যদি আরিশা দেখে ফেলে তবে নির্ঘাত যুদ্ধ লেগে যাবে। তানিয়া আমার একদম কাছে আসার আগেই পিছন থেকে আরিশার গলার আওয়াজ এলো। আরিশা বলল, রাকিব চলো। আমি যেন মরুভূমিতে বৃষ্টির দেখা পেলাম। আমি এক মুহূর্ত দেরি না করে আরিশার পাশে গিয়ে দাঁড়ালাম আর মনে মনে বললাম, যাক বাবা, এবারের মতো রক্ষা পেলাম। তারপর আরিশা আমাকে নিয়ে ওর গাড়িতে উঠলো। ও আমাকে শহরের একটু দূরে একটা নির্জন কিন্তু অপরূপ সুন্দর লেকের পাড়ে নিয়ে গেল। বিকেলের পড়ন্ত রোদ লেকের জলে পড়ে চিকচিক করছিল। জায়গাটা এতটাই শান্ত ছিল যে শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। আমরা একটা নিরিবিলি বেঞ্চে বসলাম। আরিশা হঠাৎ আমার কাঁধে মাথা রাখলো। আমি ভয়ে এই দিক ওই দিক তাকাচ্ছি। আমার এই দিক ওই দিক তাকানো দেখে আরিশা একটু মিষ্টি রাগ করে বলল, কি হয়েছে তোমার, এমন করছো কেন? এখানে আমাদের চেনা কেউ নেই, এখন তো একটু শান্তিতে প্রেম করতে দাও, ভীতু কোথাকার। আমি একটু ইতস্তত হয়ে বললাম, না মানে কেউ যদি হঠাৎ চলে আসে। আরিশা আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল, তারপর নিজে বলল, হয়েছে নাও, আর বলতে হবে না। আমি কত শখ করে তোমাকে এখানে নিয়ে আসলাম একটু সময় কাটাতে, আর তোমার মাথায় শুধু আঙ্কেল আর আন্টির ভয়। আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে, তাই না? আমি অপ্রস্তুত হয়ে গেলাম। ওর হাতটা আলতো করে ছুঁয়ে বললাম, আরে আরিশা রাগ করছো কেন? আমি তো শুধু আমাদের নিরাপত্তার কথা ভেবে বলছিলাম। আরিশা বলল, কেউ নেই এখানে, সবাই নিজের মতো ব্যস্ত, আর যদি কেউ দেখেও ফেলে আমি সামলে নিব।
তুমি কি একটু শান্ত হয়ে আমার পাশে বসতে পারো না? আমি চুপ হয়ে গেলাম। তারপর কিছুক্ষণ গুম মেরে বসে থাকলাম। আমার গুম মেরে বসে থাকতে দেখে আরিশা হঠাৎ ফিক করে হেসে উঠলো। ও আমার আরো কাছে ঘেসে বসলো। তারপর ও ঠান্ডা হাতটা আমার গালে রেখে অদ্ভুত এক মায়াভরা চোখে তাকালো আর বলল, আচ্ছা আমার দিকে তাকাও। তুমি কি জানো, রেগে গেলে তোমাকে অনেক বেশি কিউট লাগে। আমি কোনো কথা বললাম না, একটু অন্যদিকে ঘুরে তাকালাম। তখন আরিশা বলল, ওলে আমার অভিমানী রাজপুত্র, তোমাকে তো দেখছি কিছুই বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, সরি, এবার তো আমার দিকে ফিরে তাকাও। আমি অন্য দিকে তাকিয়ে হাসি চাপিয়ে নিলাম। তারপর ওর দিকে তাকাতেই ও আমার দুই হাত নিজের হাতের মুঠোয় নিল। তারপর বলল, আই লাভ ইউ। আমি আরিশার কথায় মুচকে হাসতেই আরিশাও খুশিতে আমার গাল টিপে দিল। রাগ ভাঙানোর পর আরিশা যেন আরো বেশি চঞ্চল হয়ে উঠলো। ও আমাকে টেনে নিয়ে গেল লেকের ধারের একটা ছোট ক্যাফেতে। সেখানে ও নিজের হাতে আমাকে গরম গরম ধোয়া ওঠা কফি আর চিকেন স্যান্ডউইচ খাইয়ে দিল। আমি বারবার বলছি আমি নিজে খেতে পারবো, কিন্তু কে শোনে কার কথা। ও যেন জেদ ধরেছে, আজ আমাকে একদম বাচ্চার মতো যত্ন করবে। খাওয়া শেষ করে আমরা অনেকটা সময় লেকের পাড় দিয়ে হাঁটলাম। সূর্য যখন ডুবু ডুবু তখন আকাশটা লালচে হয়ে উঠলো। আরিশা আমার হাত শক্ত করে ধরে হাঁটছে, যেন এই হাত কোনোদিন ছাড়বে না। সন্ধ্যা ঘনিয়ে আসতেই আমরা গাড়িতে উঠলাম। শহরে তখন আলোয় ঝলঝল করছে। আরিশা নিজেই ড্রাইভ করছিল, কিন্তু ওর মন যেন ড্রাইভের চেয়ে আমার দিকেই বেশি ছিল। হঠাৎ ও এক হাত দিয়ে স্টিয়ারিং ধরে অন্য হাতে আমার হাতটা শক্ত করে ধরলো এবং নিজের গালের সাথে চেপে ধরলো। গাড়ির ভিতর মৃদু শব্দে একটা রোমান্টিক গান বাজছে। ট্রাফিক সিগন্যালে গাড়ি থামতেই আরিশা হঠাৎ আমার দিকে ঝুঁকে এলো। ওর সুগন্ধি আমাকে মাতাল করে দিচ্ছিল। ও আমার কলারটা ঠিক করে দিয়ে আমার কানের খুব কাছাকাছি এসে বলল, কাল রাতের মিষ্টিটা আবার খেতে ইচ্ছে করছে। আমি আরিশার দিকে তাকিয়ে মুচকি হেসে ওর কপালে একটা ঠোঁটের স্পর্শ দিলাম। আরিশা আমার ঠোঁটের স্পর্শ পেয়ে সে চোখ বন্ধ করে মুখে হাসি ফুটিয়ে তুললো। কিছুক্ষণ পর ও আমার কাঁধে মাথা রাখলো। সিগন্যাল ছাড়ার পর ও গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে দুষ্টুমি করে চোখ টিপ দিচ্ছিল। রাত তখন প্রায় 9টা। আমরা বাসায় ফিরতেই দেখি আঙ্কেল আর আন্টি লিভিং রুমে বসে টিভি দেখছেন। আমাদের একসাথে ফিরতে দেখে আন্টি হাসি মুখে বললেন, কিরে তোদের ঘোরা শেষ হলো? রাকিব, তোমাকে তো বেশ ক্লান্ত লাগছে। আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ আন্টি, একটু সারাদিন বাইরে ছিলাম তো তাই। আরিশা পাশ থেকে ফোন কাটলো, আরে মা, ও তো এমনি একটু বেশি টায়ার্ড হয়ে যায়। আঙ্কেল হেসে বললেন, ঠিক আছে, তোমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসো, একসাথে ডিনার করি। কোনো মতে ডিনার শেষ করে আমরা যে যার রুমে যাওয়ার জন্য তৈরি হলাম। সিঁড়ি দিয়ে ওঠার সময় আরিশা সবার আড়ালে আমার হাতে একটা ছোট চিমটি কাটলো আর ইশারায় বুঝিয়ে দিল যে আজকের দিনটা ওর কাছে স্পেশাল ছিল। রুমে ঢুকে দরজাটা বন্ধ করে বিছানায় গায়ে লিয়ে দিলাম। সারাদিনের ক্লান্তি থাকলেও একটুও ঘুম ধরছিল না হঠাৎ। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।